হুল দিবস, এই হুল দিবস তার ইতিহাস এবং বর্তমানে তার গুরুত্ব এই নিয়ে আমরা যৌথ জীবনযাপনের পক্ষ থেকে জানতে এসেছি অধ্যাপক ডক্টর সুব্রত টুডুর কাছে। তা অধ্যাপক ডক্টর সুব্রত টুডুকে আমরা যৌথ জীবনযাপনের পক্ষ থেকে নমস্কার জানাই। আপনি বলুন যে নমস্কার এবং আপনি বলুন যে আজকের যে হুল দিবসের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কি শুধুমাত্র সাঁওতাল জনজাতি গোষ্ঠীর লড়াইয়ের ইতিহাস, না সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশদের যে নতুন নীতি সেই নীতি বিরুদ্ধে বিভিন্ন জনজাতি গোষ্ঠী একসঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন এবং কি কারণে দাঁড়িয়েছিলেন, এইটা একটু সংক্ষেপে ইতিহাসটা জানতে চাইছি। অবশ্যই স্যার, আমরা অনেকেই জানি, অবশ্যই প্রত্যেকেই জানি হুল দিবস সম্পর্কে। তো আপনি যে প্রশ্ন করলেন, সাঁওতালরা তো যুদ্ধ লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই সঙ্গে অন্যান্য যে পিছিয়ে পড়া মানুষ তারা অংশগ্রহণ করেছেন। তবে মূলত যেটা আমার মনে হয়, এই যে ভিজন, মিশন আর প্ল্যানিং, এটা সাঁওতালদের, এটা কীরকম বলবো, যেটা পারগানা, দেশমাঝি, এনারা যেভাবে পরিচালনা করেছেন, তার আগে বলি ভিজন অ্যান্ড মিশন, মানে লক্ষ্য উদ্দেশ্য, এটা ছিল স্বরাজ, নিজেদের রাজ্য গঠন, সাঁওতাল রাজ্য গঠন করা এবং নিজেদেরকে শাসন করা, মানে স্বরাজ, এটা ছিল লক্ষ্য। এবং এর জন্য যে প্ল্যানিংটা ছিল, বা আমরা যদি সাঁওতাল বিদ্রোহের গতি বা প্রকৃতি যদি আমরা বিচার করি, এই যে বিদ্রোহ করার পিছনে তারা যে খবর ছড়িয়েছেন, এটা ওই ট্রেডিশনাল সাঁওতাল বা ট্রেডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, মানে চিরাচরিত বা ঐতিহ্যগত যে তাদের শাসন ব্যবস্থা, এটা পরপর সাজানো আছে এরকম যে গ্রামে থাকে মাঝির একটা পরিষদ, তারপরে থাকে 5 মাঝি, 5 মাঝিজ, কাউন্সিল অফ 5 মাঝিজ, সেখানেই চলে আসছেন ওই 5 মাঝিদের নিয়ে যে একটা পরিষদ, সেখানে পারগানা আসছেন, পারগানার সহযোগী একজন থাকছেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তিনি হচ্ছেন দেশমাঝি। এই সোশ্যাল স্ট্রাকচারের মধ্য দিয়ে যে ছড়িয়েছেন, মানে বিদ্রোহ করার সংবাদ বা পরিকল্পনা নিয়েছেন, এই দিক থেকে দেখলে এটা মানে পুরো স্ট্রাকচারটা তৈরি করেছেন সাঁওতালরা। এতে অন্যান্য মানে অসাঁওতাল আদিবাসীরাও যোগদান দিয়েছেন ঠিকই। তো এখানে আমরা দেখব যে একটা লক্ষ্য ওই যে সাঁওতাল রাজ্য গঠন করা, এর সাথে অন্যান্য আদিবাসীরা বা অন্যান্য মানুষজন, অন্যান্য শ্রেণীবর্গ যারা যোগদান দিয়েছেন, তারা শোষণমুক্ত, ইংরেজদের থেকে শোষণমুক্ত হওয়ার জন্য এই আন্দোলনে, সংগ্রামে যোগদান দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের হয়তো এই লক্ষ্য বলতে এই সাঁওতাল যে স্বরাজ, এই স্বরাজের চিন্তাভাবনাটা হয়তো ওনাদের কাছে, আমি ছোট করছি না, ওনাদের ওই লক্ষ্যটা ছিল না, লক্ষ্যটা ছিল মুক্ত হওয়া, শোষণমুক্ত হওয়া, কর খাজনা, এই শোষণ নিপীড়ন, এই থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই যোগদান দিয়েছেন। তবে মূল চরিত্রটা আমার যে স্টাডির মধ্যে আসছে, পরবর্তী হয়তো আমার মত আলাদা হতে পারে গবেষণার ফলে বা গভীর পড়াশোনার পর হয়তো আমার মত আলাদা হতে পারে, কিন্তু এই মুহূর্তে এইটা মনে হচ্ছে যে এই স্বরাজ গঠনের জন্য মূলত আমরা সকলেই জানি বিদ্রোহের যে ইতিহাস আপনি প্রশ্ন করলেন, যে এই শোষণ নিপীড়ন থেকে মানে এদের পিঠ একেবারে ঠেকে গেছিল, মানে আর জায়গা নেই পিছনে যাওয়ার, সহ্য করার আর ক্ষমতা নেই। তো এই দীর্ঘদিনের শোষণ নিপীড়ন অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে স্বাধীন, এক তো আমরা প্রথমে বললাম সাঁওতাল রাজ বা রাজ্য গঠনের, অন্যদিক থেকে দেখলে ব্রিটিশ মুক্ত ভারত, মানে ব্রিটিশ শোষণ থেকে ভারতকে মুক্ত করারও একটা পদক্ষেপ। এখন মানে সাঁওতাল স্বাধীনতা স্বরাজ বলতে আপনি যেটা বলছেন,
যে সাঁওতালদের নিজস্ব যে রীতি, সামাজিক রীতিনীতি, সেটা তো এই রাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা একটা রয়েছে, একবারে ওপর থেকে তলা পর্যন্ত তলা একটা হায়ারার্কি, হুম, তার বিপরীতে সকলকে নিয়ে চলার একটা সামাজিক রীতিনীতি রয়েছে। এবং সামাজিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ সকলের, এটা কোনো ব্যক্তি বিশেষের নয়, এই ধারণা রয়েছে। তা এই সাঁওতাল স্বরাজের ধারণাটা কি এই জায়গা থেকে তৈরি হয়েছে? ইয়েস। মানে এই জায়গাটা একটু অন্যরকম। আগের আলোচনাগুলোর মধ্যেই এটা আমরা পাই। এবং এক সময় চাইচাম্পা দেশে নিজের মতো করে এই যে রাষ্ট্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থা দেখলাম, এর মধ্যে থেকে নিজেরা স্বাধীনভাবে বসবাস করত। তো এই স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে এই বিদ্রোহটা, মানে কারো বশ্যতা স্বীকার করে আমরা থাকবো না, নিজস্বভাবে নিজের মতো করে, মানে ইংরেজ শোষণ বা অন্য এই মহাজন জমিদার এসেছেন, মহাজন জমিদার তো মাঝখানে এসেছেন, কিন্তু মূল টার্গেট ছিল ব্রিটিশরাই, বিরোধীরাই। কারণ হচ্ছে দেখুন, এই মহাজন জমিদাররা যদি মুক্ত হয়ে যেত, মানে সরে যেত, তবু এদের মধ্যে শাসন কমতো না, শাসন বিলুপ্ত হতো না, শাসনটা থেকে যেত। তাই টার্গেটটা থাকছে কি, ইংরেজকে মুক্ত করা, ইংরেজ শাসন মুক্ত করা। আজকের সময় দাঁড়িয়ে, আজকে ব্রিটিশ শাসন নেই, হয়ে গেল প্রায় ৮০ বছর, ৮ দশক। কিন্তু আজকে দেখা যাচ্ছে সাঁওতাল সহ বিভিন্ন আদিবাসী এবং মূলবাসী জনগোষ্ঠীগুলোর মধ্যে যেটা বড় সমস্যা হচ্ছে, তাদের যে সংস্কৃতির সঙ্গে প্রকৃতি জড়িয়ে আছে। তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রার সঙ্গে সকলকে নিয়ে চলা জড়িয়ে আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেখানে জল, জমি, জঙ্গল, খনি, এইগুলোর ওপর, এই প্রাকৃতিক সম্পদের ওপর যেটা বিভিন্ন আদিবাসী গোষ্ঠী মনে করে যেটা কমিউনিটির কমন্স সকলের, সেইটা আজকে বিভিন্ন কোম্পানি নিয়ে নিচ্ছে। এবং তার ফলে দেখা যাচ্ছে আদিবাসীরা যেমন তাদের বাসস্থান থেকে অনেকে সরে যেতে বাধ্য হচ্ছেন, জীবিকা থেকে সরে গিয়ে শহরমুখী হতে বাধ্য হচ্ছেন, এবং তাদের সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। এবং এই যে নদী, জঙ্গল, পাহাড়, এগুলো যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তাতে তার সঙ্গে আদিবাসীদের যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জীবনযাপন, সেইটাও টিকে থাকা একটা বড় প্রশ্নের মুখে পড়েছে, অস্তিত্বের সংকটে ভুগছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের অবস্থাতে সেদিনকার হুল দিবসের তাৎপর্য, প্রাসঙ্গিকতা কী আছে, এইটা যদি বলেন একটু। একদমই স্যার, আজকেও সেই হুল বিদ্রোহের বা হুলের তাৎপর্য এখনও সেরকমই আছে। আমরা দেখেছি ইংরেজরা চলে গেছেন, কিন্তু সেই শাসন বা শোষণ এখনও অব্যাহত রয়ে গেছে। যেমন আপনি যে কথাগুলো বললেন, কোম্পানি নিয়ে নিচ্ছে জঙ্গল, সেখানে পুরুলিয়াতে দেখলে ঠুরকা, বামনি, কাঁঠাল জলবান্ধু, এই নদীগুলোর উপরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে। 2002 সালে আমরা দেখেছি পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্প নির্মাণ হয়ে গেছে। আবার 2025 সালে তারই পাশে ঠুরকা নদীর উপরে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। তারপর আমরা দেখলাম দেউচা পাচামিতে কয়লা খনি কাজ শুরু হয়ে গেছে। এই যে আপনি যে কথাগুলো বললেন, সত্যি তাদের সংস্কৃতি প্রকৃতির সাথে জড়িয়ে আছে। সেইখান থেকে যখন এই বিস্থাপন হচ্ছেন, তখন কিন্তু সংস্কৃতির মধ্যে অনেক বড় প্রভাব ফেলছে। অস্তিত্ব টিকে থাকা, এই যে মানে মৌলিক অধিকারগুলো চলে যাচ্ছে, বস্ত্র, বাসস্থান, খাদ্য। এই খাদ্য থেকেও, খাদ্য কোথায় পাবে? আগে যেমন শোষণ চলেছিল, ঋণের দ্বারা জর্জরিত হয়ে কৃতদাসের মতো, মানে দাসত্ব একটা স্বীকার করতে হচ্ছিল, সেই জায়গাটা নেই। কিন্তু অনেকটাই এগুলো অব্যাহত রয়ে গেছে। যে বাসস্থান থেকে বিতাড়িত হচ্ছে, নামমাত্র পুনর্বাসনের সেরকম গল্প নেই। তো এই যে বিতাড়িত হচ্ছেন নিজের জায়গা থেকে, বাসস্থান থেকে, তো এইগুলো আজকে সত্যি প্রাসঙ্গিক। এবং এইগুলো ওই বিদ্রোহের আগে, হুল বিদ্রোহের আগে যে রূপ কেউ কথা শুনতো না সাঁওতালদের বা অন্যান্য আদিবাসীদের, ইংরেজদের কাছে গিয়েও সুরাহা পাওয়া যায়নি। মাঝখানে মিডিল যারা জমিদাররা ছিলেন, তারা তো শুনতেনই না, বরং উল্টো মিথ্যা অপবাদ বা অন্য কিছু
মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এদেরকেই উল্টোভাবে মানে শোষণ নিপীড়ন ভোগ করতে হতো। ঠিক সেম ঘটনাগুলো এই যে দেওচাপাচামি বলুন বা পুরুলিয়ার এই জলবিদ্যুৎ কেন্দ্র বলুন বা অন্যান্য জায়গায় কোম্পানি যে প্রকল্পগুলো নিচ্ছেন সেইগুলোতে একই হচ্ছে। মিথ্যা বা অন্যরা সেই জায়গাটা সেই মানুষগুলো স্বীকার করছে না কয়লা খনি, কিন্তু ওই ভাড়াটে বা অন্য কারো প্রক্সি যেটাকে বলা হচ্ছে তারা স্বীকার করছেন হ্যাঁ আমরা খনি চাই। হ্যাঁ, এরকম। আবার এইগুলো খনি করতে হলে আপনার গ্রাম সভার অনুমতি চাই। অরণ্যের অধিকার আইন যেটা আছে সেটাও মানা হচ্ছে না বলে 2006 সেটাও আবার সরকারের পক্ষ থেকে সেটাকে প্রত্যাখ্যান বা শিথিল করে দেওয়ার চেষ্টা চলেছে। সব দিক থেকে এটা কোণঠাসার মতো জায়গা। আগে যেমন কোণঠাসা হয়েছিলেন, এখানেও মানে আজকের দিনেও তারা নানানভাবে শোষিত নিপীড়িত হচ্ছেন, কণ্ঠরোধ করা হচ্ছে, প্রতিবাদী কণ্ঠস্বরগুলো রোধ করা হচ্ছে। তো আজকে মানে হুল বিদ্রোহ হয়েছিল, স্বাধীনতা পেয়েছিল 1855 সালের 22 ডিসেম্বর সান্তাল পারগানা স্থাপন হয়েছিল। তারপরে পরে আমরা সিএনটি অ্যাক্ট 1908 সালে পেয়েছি, 1949 সালে সান্তাল পারগানা টেনান্সি অ্যাক্ট পেয়েছি, 2006 সালে এই যেটা আমরা বললাম ফরেস্ট রাইট অ্যাক্ট এটাও পেয়েছি, কিন্তু সবগুলোতেই এনারা হাত লাগাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই চর্চাটা চালিয়েই যাব। আমরা যৌথ জীবনযাপন থেকে অন্যতম আমাদের লক্ষ্য হচ্ছে এই লোকায়ত সংস্কৃতি, বিভিন্ন জনজাতির গোষ্ঠীর সংস্কৃতি জীবনযাপন নিয়েও চর্চা করা, এবং সেইখানে দাঁড়িয়ে আমরা যেমন দাঁসাই পরব নিয়ে আমরা বেশ কিছু কাজ করেছি, হুল দিবস নিয়েও করছি। ফলে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য অধ্যাপক ডক্টর সুব্রত টুডুকে যৌথ জীবনযাপন থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।